হাম আক্রান্ত হয়ে সারা দেশে নতুন শতাধিক রোগী ভর্তি, ২৪ ঘন্টায় আরো ৫ জনের মৃত্যু। সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ঢাকার ফুটপাতে দখলমুক্ত করতে পুলিশের অভিযান শুরু, জনদুর্ভোগ কমাতেই এমন উদ্যোগ বলছেন প্রশাসন। কৃষক কার্ডের স্বপ্ন বুনছেন চাষিরা, চ্যালেঞ্জ থাকলেও উদ্যোগকে যুগান্তকারী বলছেন বিশেষজ্ঞরা। বিতরণের প্রতিটি ধাপে তদারকির তাগিদ। এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ইরানের ড্রোন হামলা, তেহরান জুড়ে মার্কিন ইসরায়েলের ধ্বংসযজ্ঞ, কাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। সকাল থেকে সচিবালয়ে নিজ দপ্তরে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিদিনের মতোই ব্যস্ত সময় পার করছেন তিনি। শুরুতেই সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শারমিন সুলতানা পুতুল এবং পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এদিকে বিকেলে সংসদ অধিবেশনে যোগ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেবেন তিনি। সারা দেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে সংক্রমণ ব্যাধি হাম। গত ২৪ ঘন্টায় এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক রোগী। এ সময় মারা গেছেন অন্তত ৫ জন। বিশেষ করে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজারে রোগটির প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। এতে ভীতু না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। ময়মনসিংহে এখন এক আতঙ্কের নাম হাম। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১০ জন। এই নিয়ে মোট ভর্তি আছেন ৭৮ জন শিশু। রোগটিতে আক্রান্ত হয়ে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ৫ জন শিশু। হঠাৎ হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। এখানে আসার পরে অনেক জ্বর ছিল। জ্বর থাকার পরে দেখি ওর নাকের মধ্যে রেশ বের হইতেছে। এক সপ্তাহ বাড়িতে আসছিলাম, আবার বাচ্চা অসুস্থ হয়েছে, এখন আবার আসছি বাচ্চা চিকিৎসা নেওয়ার জন্য। এখন হাম রোগ ধরা পড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২২ জন শিশু এবং একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ১১৭ জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে হাসপাতালটিতে হাম রোগে আক্রান্ত হয়ে ৭২ জন ভর্তি আছেন, যা অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। কক্সবাজারে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। কক্সবাজার সদর হাসপাতালে ৩১ জন শিশু ভর্তি রয়েছে। এই পর্যন্ত ৮১ জন হাম রোগী শনাক্ত হয়েছে। তবে চলতি সপ্তাহে হাম রোগীর প্রকোপ আকার ধারণ করেছে বলে জানালেন এই স্বাস্থ্য কর্মকর্তা। ৮১ জন আমরা হামের রোগী পেয়েছিলাম, কিন্তু গত এক সপ্তাহে হামের রোগী বাড়ছে। গত ২৪ আমরা ২২ জন হামের রোগী পসিবল হামের রোগী আমরা ভর্তি করিয়েছি। হামের উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। হামের সংক্রমণ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান শ্যামল। শ্যামল, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে। আপনি যেমনটা বলছিলেন, আপনার মতো করে আমি আসলে জানাতে চাই যে হামের যে প্রাদুর্ভাব সারা দেশে, তার অন্যতম আসলে কেন্দ্রবিন্দু হয়ে আছে রাজশাহী এই মেডিকেল কলেজ হাসপাতাল। আপনি জানেন যে রাজশাহী মেডিকেল হাসপাতাল শুধু রাজশাহী বিভাগের ৮টি জেলা নয়, বরং রাজশাহীর বাইরেও খুলনা এবং রংপুর বিভাগের অনেক রোগী কিন্তু রাজশাহী এই মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। আমি একটা তথ্য আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী মেডিকেল হাসপাতালে আসলে শিশুদের জন্য মোট ৩টি যে ওয়ার্ড আসলে নির্ধারণ করা হয়েছে, ১০ নম্বর ওয়ার্ড, ২৪ নম্বর এবং ২৬ নম্বর ওয়ার্ড। এই ১০, ২৪ এবং ২৬ নম্বর ওয়ার্ডে মোট আসন আসলে বা সিট হচ্ছে মাত্র ২০০, কিন্তু আমাদের কাছে তথ্য আছে যে এইখানে মোট ৭০০ রোগী আসলে ভর্তি আছে। এর মধ্যে গত ২৪ ঘন্টার তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি, তো গত ২৪ ঘন্টায় ১১৭ জন আসলে হামের রোগী বা শিশুরা ভর্তি হয়েছেন। তার উপসর্গ পাওয়া গেছে মোট ২২ জনের, এবং গত ২৪ ঘন্টা
এবং তার আগের 24 ঘন্টার আমি যদি আপনাকে সমীকরণ বলি, তাহলে সমীকরণের কিছুটা অনুপপত্তি ঘটছে, যেটা গত পরশুদিন আসলে দুইজনের মৃত্যু, মোট 14 জনের শনাক্ত করার পরে 2 জনের মৃত্যু ঘটেছে। এবং এই 24 ঘন্টায়, গত 24 ঘন্টায় আসলে 117 জনের মধ্যে 22 জনকে হামের রোগীর যেটা শনাক্ত, সে শনাক্ত করা হয়েছে 22 জনকে, কিন্তু মৃত্যু হয়েছে একজনের। তো সকাল 9টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত যে তথ্য আমাদেরকে মেডিকেল সরবরাহ করছে, সেই তথ্য কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি। আমি আপনাদেরকে আরো জানাই যে এই পরিস্থিতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে কর্তা ব্যক্তি কিংবা যে প্রশাসন, তারা কিন্তু আসলে প্রচন্ড ভাবে হিমশিম খাচ্ছে। কারণ রোগীর যে প্রাদুর্ভাব, যে রোগীর যে আবির্ভাব, এটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এবং পাশাপাশি যে চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর এবং পাশে যে নওগাঁ, সেই জেলাগুলোর রোগীরা কিন্তু এখানে আসছে। তারা হতদরিদ্র অনেক পরিবার হওয়ায় পাশে অনেক ক্লিনিক থাকায় সেখানে তারা যেতে পারছে না, তারা সরকারি এই হাসপাতালে আসে চিকিৎসা করছেন। আমি আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকে যে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যিনি সচিব কামরুজ্জামান চৌধুরী, তিনি রাজশাহীতে এসেছিলেন এবং তিনি একটা আশ্বস্ত করেছেন গণমাধ্যমকে যে গত 8 বছর জুড়ে 35 কোটি টাকা ব্যয়ে যে নির্মিত শিশু হাসপাতাল, এই হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতালে পাশে নির্মিত হয়েছে, যেটা 8 বছরেও এটা চালু হয় নাই। তবে তিনি গতকালকে আশ্বস্ত করেছেন, একটা সুখবর দিয়েছেন যে আগামী 3 মাসের মধ্যে এই শিশু হাসপাতালটি 200 শয্যা বিশিষ্ট এই শিশু হাসপাতালটি তারা চালু করবেন এবং প্রাথমিক পর্যায়ে তারা আউটডোর চালু করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তো আসাদ, এই ছিল রাজশাহী মেডিকেল হাসপাতাল থেকে হামের রোগীদের সর্বশেষ তথ্য। শ্যামল, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান শ্যামল। রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। সকাল 10টা থেকে রাজধানীর মগবাজার মোড় থেকে বাংলা মোটর পর্যন্ত এই অভিযান চালানো হচ্ছে। অভিযানে নেতৃত্ব দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। সরজমিনে দেখা যায় মগবাজার থেকে বাংলা মোটর পর্যন্ত ফুটপাতে দোকানের বর্ধিতাংশ মোটরসাইকেল রাস্তার মধ্যে থাকা অবৈধ দোকান উচ্ছেদ করা হচ্ছে। ইমরান আহমেদ বলেন, জনদুর্ভোগ কমাতে এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের বর্ধিতাংশ উচ্ছেদ করা হচ্ছে। তিনি জানান, দখলদারদের আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছে। ফুটপাত সংলগ্ন যেসব প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান বা সেবাধর্মী প্রতিষ্ঠান, তারা কোনোভাবেই ফুটপাতে তাদের ব্যবসাকে এক্সপ্যান্ড করতে পারবে না এবং এটাকে সরিয়ে নিতে হবে। আর সে প্রেক্ষিতে আমরা কিন্তু গণবিজ্ঞপ্তির পাশাপাশি গতকাল প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনে গিয়ে আমাদের পুলিশ সদস্যদের মাধ্যমে তাদেরকে আমরা সতর্ক করেছি, ফুটপাত হচ্ছে জনগণের ব্যবহারের জন্য, এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য না। এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার যাত্রা চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি নির্বিঘ্নে উত্তরবঙ্গের যাতায়াত করতে দ্বিতীয় যমুনা সেতু করা যায় কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান মন্ত্রী। সকালে রাজধানীর পূর্ব ঘোষিত 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই কর্মসূচির আওতায় নিজ মন্ত্রণালয়ে 35 লাখের বেশি বৃক্ষরোপণের ঘোষণা দেন মন্ত্রী। কুরবানিদের আরও বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে, এখন তো 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে আর 1 কোটি কুরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী। সেটা আরও বেশি চ্যালেঞ্জ। আমরা কাজ করছি, আপনারা সজাগ থাকুন, সাথে থাকুন। সাক্ষী উপস্থিত না হওয়ায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 7 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানি দেওয়ার মামলায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই সাক্ষ্য গ্রহণ। একই ট্রাইব্যুনালে জেআইজি সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মুদাসসির আলী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুদাসসির, আজকের মামলাগুলোর সর্বশেষ কি আপডেট আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আজকে
ট্রাইব্যুনালের অন্যতম আলোচিত একটি ঘটনা হচ্ছে যে কয়েকদিন আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর যে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা, তার কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছিল। তো গতকালকে রাতে ফেসবুক হোয়াটসঅ্যাপে তার পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে এবং যে বিষয়টি প্রসিকিউটর তানভীর জোহা জানিয়েছেন যে সেটি হচ্ছে যে যারা হ্যাক করেছিল তাদের লোকেশন কিন্তু ট্রেস করা গিয়েছে, তবে তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি। তো মেটার পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই বিষয়ে জানতে আরও কয়টা দিন 10-15 দিন তাদের সময় লাগতে পারে। তো এই বিষয়ে তারা পরবর্তীতে জানতে পারবেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ কিন্তু আজকে ইতিমধ্যে কিন্তু ইন্টারনেট বন্ধ করে গণহত্যার উস্কানি দেয়া জয় পলকের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। যিনি ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন কিন্তু গোয়েন্দা পুলিশের ফরেনসিক ইউনিটের উপপরিদর্শক আতিকুর রহমান। তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এই মামলার তদন্ত কর্মকর্তার কাছ থেকে তিনি পেন ড্রাইভ এবং ডিভিডিতে করে কয়টি অডিও ফাইল নিয়েছেন এবং সেই অডিও ফাইলগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং সেগুলোর সাথে কিন্তু যে পলকের কণ্ঠস্বরের সঙ্গে তিনি পরীক্ষা করেছেন এবং মিল পেয়েছেন। একই সঙ্গে তিনি এটিও জানিয়েছেন যে তার কাছে কিন্তু তৎকালীন আওয়ামী লীগের আরও কয়েকজন উচ্চ পর্যায়ের নেতাদের অডিও ফাইল কিন্তু তিনি পরীক্ষা করেছেন এবং সেখানেও কিন্তু তিনি কিছু মিল পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। এদিকে কিন্তু আসাদ একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আবু সাইদ পরিবারের 2 জন সদস্য কিন্তু ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়েছেন এবং চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং মামলার অগ্রগতি বিষয় সম্পর্কে ইতিমধ্যে তিনি জানার চেষ্টা করছেন। যেহেতু আবু সাইদ হত্যা মামলার রায় 9 এপ্রিল দিন ধার্য রয়েছে, তো এই ট্রাইব্যুনালের মামলার ওভারঅল অগ্রগতি সম্পর্কে কিন্তু তিনি জানতে এসেছেন। এর পাশাপাশি কিন্তু ডিএমপির ডিবি প্রধান যিনি শফিকুল, তিনিও কিন্তু এসেছেন চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করতে। তবে তার এই বিষয়ে কী কারণে এসেছেন এই বিষয়ে কিন্তু বিস্তারিত কিছু জানা যায়নি, এটি জানতে আরও কিছু সময় লাগবে। তো আসাদ, আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে বলার মতো তথ্য। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মুদাসসির আলী। বিএনপির সরকার ঘোষিত কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন চাষিরা। ফ্যামিলি কার্ড, স্পোর্টস কার্ড এবং দেশ জুড়ে খাল খননের পর কৃষক কার্ড বিতরণের উদ্যোগটিকে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ বলছেন বিশেষজ্ঞরা। তবে সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন তারা। বলেন, কৃষক কার্ডের প্রতিটি ধাপ তদারকির জন্য টিম গঠন করে সঠিক প্রাপ্তি নিশ্চিত করতে হবে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দিগন্ত জুড়ে সিম ফুলের বেগুনি আভা, নতুন ফলনের সম্ভাবনার সঙ্গে চোখ ধাঁধানো সৌন্দর্য। আবার কোনো কোনো মাঠে কুমড়োলতার সবুজ গালিচা, কোথাও মাছা ভর্তি করে লাউয়ের বাম্পার ফলন হয়েছে। সবকিছুই শ্যামল বাংলার প্রতিচ্ছবি। যুগ যুগ ধরে কৃষি প্রধান দেশের এসব সৌন্দর্য মানুষকে আন্দোলিত করেছে। যদিও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা সংকট সব সময় ঘিরে রেখেছে কৃষকদের। বিএনপি সরকারের কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্তের পর তাদের সামনে এখন আশার আলো। শুনতেছি আমরা কৃষক মানুষ, আমাকে বলে কার্ড দিব, শুনতেছি। তাই এখন যদি কার্ড দেয় তাহলে তো আমাকে ভালোই হইলো। যদি সরকার দেয় তাহলে অবশ্যই আমার আমি যখন কৃষি কাজ করি অবশ্যই দিব। কৃষি কাজের আশায় আছি আর কি, পাবো কিনা এটা তো বলতে পারবো না। এই কার্ডের আওতায় প্রাথমিকভাবে 1,65,00,000 কৃষক পরিবার পাবেন ভর্তুকি, ঋণ, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা সহ 10 ধরনের সুবিধা। তবে কার্ড বিতরণের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন চাষিরা। দিল্লি পাবো না দিল্লি না পাবো ওদের নাই, এনে গেলে চেয়ারম্যান মেম্বার বা অমুক তমুক এইগের মাধ্যমে আলি আমরা পাবো না। কোনো অনুদান আমার পাইও নাই, দেয়ও নাই বা আনিও নেই। কৃষিখাতকে খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান এবং সামাজিক স্থিতিশীলতার মেরুদণ্ড উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, কৃষি কার্ডে চ্যালেঞ্জ থাকলেও এটা বর্তমান সরকারের একটি কার্যকর পদক্ষেপ। কৃষক বীমা কোনোভাবে কৃষক কার্ডের সাথে যুক্ত হতে পারে না, কারণ এটা সবাই কিন্তু বীমাটা হচ্ছে যে ওই জায়গায় যে জায়গায় হলো যারা ক্ষতিগ্রস্ত, সমুদ্র তীরবর্তী এলাকা, লবণাক্ত এরিয়া, ফ্লাড এরিয়া, যেখানে হঠাৎ করে তার ক্রপটা ড্যামেজ হয়ে গেছে, শুধু তারাই পাবে হলো যে মানে ক্রপ ইন্স্যুরেন্স। যেটা 3 মাস অন্তর সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন এই কৃষি গবেষক। কৃষক তো ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয় করবে না। কৃষক যেটা করতে পারে তাকে এনশিওর করছি আমরা কার্ডের মাধ্যমে যে সে যেন ন্যায্য মূল্যে কৃষি পণ্যগুলান উপকরণগুলান কিনতে পারে। কৃষক প্রশিক্ষণ, এই কার্ড ব্যবহারের জন্য আমি তাকে যে সুবিধা দিচ্ছি কার্ডে, সেই কার্ডের সুবিধার বাইরের অংশ এটা।
ন্যায্য মূল্যে সার ও ডিজেল দিলে বাজারে কৃত্রিম সংকট এবং অনিয়ম হতে পারে বলেও শঙ্কা বিশ্লেষকদের। কৃষি প্রধান দেশে কৃষিকাজ অনেক সম্ভাবনার, তবে চ্যালেঞ্জও কম নয়। তাই মাঠ পর্যায়ে চাষির উৎপাদিত পণ্যের দাম নির্ধারণ করে দেয়া এবং রবি ও খরিফ মৌসুমের অন্তত 1 মাস আগে কৃষকের কাছে পর্যাপ্ত উপকরণ পৌঁছে দেওয়ার পরামর্শ কৃষি গবেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এদিকে তেহরানে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এছাড়া ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশ সময় কাল সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ না নেয়ার ইঙ্গিত দিয়েছেন তেল আবিব। প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ফের কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরান এই হামলা চালিয়েছে বলে দাবি কুয়েত কর্তৃপক্ষের। হামলার পর বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। বাহরাইনেও একই রকম হামলার খবর পাওয়া গেছে। এদিকে তেহরানেও নতুন করে ব্যাপক হামলা হয়েছে। বুধবার ভোরে তেহরান ছাড়াও আহবাজ, সিরাজ, ইস্পাহান, কারাজ এবং কেরমান শাহতে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে ইরান যুদ্ধে যোগ দিতে জোরালো প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলতে মার্কিন সামরিক অভিযানে সহায়তা করবে দেশটি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ইরান যুদ্ধ শেষ করা নিয়ে নতুন করে সময়সীমা বেঁধে দেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানে মার্কিন স্থল অভিযান হলে তাতে অংশ নেবে না তেল আবিব, এমন ইঙ্গিত দিয়েছে দেশটির গণমাধ্যম। ওয়াশিংটন যখন যুদ্ধের পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে, ঠিক তখন সামনে এলো ইসরায়েলের এমন অবস্থান। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যের উত্তপে চাঁপাইনবাবগঞ্জে ব্যাহত হচ্ছে চাষাবাদ ও আমের উৎপাদন। তেল সংকট যেন চাষিদের মরার উপর খাড়ার ঘা। বিশেষ করে বোরো ক্ষেত ও আম চাষিরা পড়েছেন দুশ্চিন্তায়। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে কাজ করছে কৃষি বিভাগ। শহীদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে ভরা মৌসুমে চাষিরা আম পরিচর্যায় ব্যস্ত থাকার কথা, কিন্তু সব কাজ ফেলে লাইনে ঘণ্টার পর ঘণ্টা থাকতে হচ্ছে তেলের জন্য। একই অবস্থা বোরো ধান চাষিদেরও। জ্বালানি তেল সমস্যায় ব্যাহত হচ্ছে সেচ কাজ। কৃষকদের অভিযোগ, পাম্পে 2 লিটার ডিজেল দেয়া হয়। শুধু আম চাষিরাই নয়, বোরো ধান চাষিরাও তেল সংকটের কারণে ক্ষোভ প্রকাশ করেন। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় সেচ দিতে সমস্যায় পড়ছেন কৃষকরা। ফেটে গেছে, কিন্তু 5 কেজি দরকার, 2 কেজি, 1 কেজি কখন পাই না। এইভাবে যদি চলতে থাকে তেলটা, তাহলে আমরা এই জমি আর করতে পারবো না। এ সময়ে আমের যে পরিচর্যা করতে হয়, এ সময়টাতে আমরা তেলটা পাচ্ছি না, যার জন্য আমাদের কৃষি ব্যাহত হচ্ছে। আমরা 4 দিন করছি, 15 দিন বসে থাকছি বিষের কারণে, এই তেলের কারণে। সকালে গেলে দুপুর বেয়ে যায়, তারপর 8টা থেকে তেল দিবে, 2টা পর্যন্ত দিবে তেল, তার মধ্যে আর তেল দিবে না। সরকারের কাছে আবেদন যে আমাদের যাতে তেল যেদিন দিবে যাতে আমরা পর্যাপ্ত তেল পাই। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে কৃষি বিভাগ কাজ করছে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষক যাতে ভালোভাবে তেল পেতে পারে, কৃষির যে উৎপাদন সেটি যেন অব্যাহত থাকে, সেই জন্য আমরা কৃষি কাঠ অথবা জ্বালানি পাওয়ার জন্য যে কাঠ সেটি প্রণয়নের কাজ চলমান আছে। আমরা শীঘ্রই কৃষকের মাঝে এটি দিতে। জেলা জুড়ে 37,504 হেক্টর বাগানে আমের চাষ এবং 47,750 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। তিস্তা যমুনার বালুচর জুড়ে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। সেচ, সার সহ কীটনাশক সংকট না থাকায় বাড়তি সুবিধা পেয়েছেন চাষিরা। বাজারে ভালো দাম পাবেন আশা কৃষকদের। এদিকে কৃষি নির্ভর জেলা নীলফামারীতে চাষ হচ্ছে মিষ্টি ভুট্টা। এই ভুট্টা থেকে তৈরি হচ্ছে জুস সহ নানা ধরনের খাদ্যদ্রব্য। দেশের চাহিদা পূরণের পাশাপাশি স্পেন সহ 8 দেশে রপ্তানি হচ্ছে এই মিষ্টি ভুট্টা। গোলাম মোস্তফা ও মইনুর হকের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা ও যমুনা সহ ব্রহ্মপুত্র, ধরলা, ঘাঘট নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চলে ভুট্টার ব্যাপক আবাদ হয়েছে। কম খরচে অধিক লাভের আশায় কৃষকরা চরাঞ্চলে ভুট্টার চাষ করেছেন। এই চাষ নদী পাড়ের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এবার ফলন ভালো, এবার আশা করা যায় এই ভুট্টা বিক্রি লাভবান হবো। এবার মানে হাজার হাজার মন এবার ভুট্টা সেল হবে এখান থেকে। আবহাওয়া অনুকূলে থাকলে ভুট্টার ভালো দাম পাওয়া যাবে বলে জানায় কৃষি বিভাগ। এবারে আমাদের সুন্দরবনে ৩,৪৯৫ হেক্টর জমিতে ভুট্টা হয়েছে, আর এখন পর্যন্ত ভুট্টার অবস্থা ভালো, কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। এদিকে স্পেন সহ অন্তত 8টি দেশে রপ্তানি হচ্ছে নীলফামারীর মিষ্টি ভুট্টা। এই ফসল কৃষকদের আয় বাড়াচ্ছে এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রাও আসছে। কম সময়ে উৎপাদন, বেশি লাভ এবং রপ্তানির সুযোগ সব মিলিয়ে মিষ্টি ভুট্টা এখন নীলফামারী কৃষিতে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে। যে মিষ্টি ভুট্টা অল্প দিনে তো হয়, 120 দিন থেকে 110 দিন 15 দিন পর্যন্ত সময় লাগে। শর্ট টাইমে হয়ে গেলে আরেকটা ফসল পাওয়া গেল। দেশি ভুট্টা চাইতে মিষ্টি ভুট্টা অনেক ফলাফল ভালো রেজাল্ট আছে। নীলফামারীতে এটা একটা সম্ভাবনাময় ফসল। শুধু নীলফামারীতেই নয়, সারা দেশেই একটা সম্ভাবনা থাকবে। এই ভুট্টা মোট 95 দিন থেকে হারভেস্ট শুরু করা যায়। সর্বোচ্চ 120 দিনের মধ্যে শেষ হয়ে যায় বলে জানায় এই কৃষি কর্মকর্তা। কৃষকরা লাভ 10 থেকে 12 টাকা কেজি ওটা ডাইরেক্ট বেচতেছে কাঁচা পাকটা। আমাদের নীলফামারীতে এটা একটা সম্ভাবনা। নীলফামারীতে শুধু না, আমাদের সারা দেশে। এবার গাইবান্ধায় 352 হেক্টর জমিতে ও নীলফামারীতে 320 একর জমিতে মিষ্টি ভুট্টার আবাদ হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আবার দেশের বাইরের খবর। রাশিয়ার ক্রিমিয়াম একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 29 জন নিহত হয়েছেন। রুশ AN-26 সামরিক বিমান পাহাড়ের চূড়ায় ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। ভোরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানানো হয়েছে। এ সময় বিমানে থাকা 6 জন ক্রু এবং 23 জন সাধারণ যাত্রীর মৃত্যু হয়। মঙ্গলবার মস্কোর সময় আনুমানিক সন্ধ্যা 6টার দিকে AN-26 সামরিক পরিবহন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিল কিংবা কেউ বেঁচে গেছেন কিনা সেটি উল্লেখ করা হয়নি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাম আক্রান্ত হয়ে সারা দেশে নতুন শতাধিক রোগী ভর্তি, 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু, সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ঢাকার ফুটপাতে সড়ক দখলমুক্ত করতে পুলিশের অভিযান শুরু, জনদুর্ভোগ কমাতে এমন উদ্যোগ বলছেন প্রশাসন। কৃষক কার্ডে স্বপ্ন বুনছেন চাষিরা, চ্যালেঞ্জ থাকলেও উদ্যোগীদের যুগান্তকারী বলছেন বিশেষজ্ঞরা। বিতরণের প্রতিটি ধাপে তদারকির তাগিদ। এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ইরানের ড্রোন হামলা, তেহরান জুড়ে মার্কিন ইসরায়েলের ধ্বংসযজ্ঞ, কাল জাতির উদ্দেশ্যে ট্রাম্পের ভাষণ। দর্শক, এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদে বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।